স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। বিশ্বজুড়ে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে করোনা সংক্রমণের ঊর্ধ্ব নির্মগতি। এরই মধ্যে কোভিড টিকা নিয়েও আসছে একাধিক ইতিবাচক তথ্য। কখনো বলা হচ্ছে 2 টিকার মিশ্রণে পাওয়া যাচ্ছে বেশি মাত্রায় অ্যান্টিবডি, আবার কখনো পাওয়া যাচ্ছে কোনো টিকার সিঙ্গেল ডোজেই মারাত্মক ডেল্টা ভেরিয়েন্টকে প্রতিহত করার খবর। তবে একটা জিনিস লক্ষণীয় যে টিকাদানে এগিয়ে থাকা দেশগুলোই দ্রুত গতিতে ফিরছে স্বাভাবিক জীবনে। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ আর মৃত্যুর মোট সংখ্যায় শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র, তবে দৈনিক সংক্রমণ আর প্রাণহানিতে অনেকদিন ধরেই অনেক নিম্ন স্থানে দেশটি, যার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে টিকাদান কর্মসূচিকে জোরালো করাকেই। এখন পর্যন্ত 70% মানুষকে টিকা দিতে পেরেছে বাইডেন প্রশাসন, ফলে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশটি। কোভিড-19-এর আতুরঘর চীনের বর্তমান খবরও কারো অজানা নেই। মহামারীর শুরুর দিকে প্রথমে থাকলেও বর্তমানে সংক্রমণের দিক থেকে দেশটি রয়েছে 100তম স্থানে। এর পেছনেও অবদান রয়েছে কোভিড টিকার। সিনোভ্যাক, সিনোফার্ম ছাড়াও কয়েকটি টিকা উৎপাদনে কাজ করছে জিনপিং প্রশাসন। ইউরোপে যখন চলছিল করোনার তাণ্ডব, তখন স্পেনের কি অবস্থা ছিল তা অজানা নেই কারো। তবে বর্তমানে এই দেশটির জনগণও পেয়েছে মাস্ক ছাড়া চলাচলের অনুমতি। চলতি সপ্তাহের তথ্য অনুযায়ী এরই মধ্যে দেশটিতে করোনা টিকার 2টি ডোজ নিয়েছেন 33.5% মানুষ, আর প্রথম ডোজ নিয়েছেন 51.3%। প্রত্যাশা করা হচ্ছে আগামী আগস্টেই ভ্যাকসিনের আওতায় চলে আসবে 70% মানুষ। তবে এগিয়ে যাওয়া দেশগুলোর সম্পূর্ণ উল্টো রূপে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা টিকা গ্রহণ করেছে মাত্র 11% প্রাপ্তবয়স্ক। মহামারী মোকাবেলায় উদাসীনতা দেখানোর জন্য সমালোচিত হয়েছে দেশটির সরকারও, আর তারই জেরে আবারও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছে লাতিন আমেরিকার এই দেশ। নিবির আমিন, নিউজ 24। 24 ঘন্টায় বিশ্বে পূর্ববর্তী দিনের চেয়ে আরও বেড়েছে করোনার সংক্রমণ, আর সবচেয়ে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্রাজিলে। একদিনে 64,000-এর বেশি আক্রান্ত ও 1,917 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। সেখানকার করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছে সহকর্মী সুলতান রহমান। এখানে আসলে প্রায় 50টি স্টেটই করোনা পরিস্থিতি বলা যেতে পারে এক ধরনের উত্তরণ ঘটে গেছে। অধিকাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে, এটি সবচেয়ে বড় কথা, এবং জনজীবন প্রায় স্বাভাবিক হওয়ার পথে। অধিকাংশ স্টেট খুলে গেছে, জনজীবন স্বাভাবিক হয়েছে, এবং আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। নিউ ইয়র্কে যেমন গত 3 দিন আগে এখানে জরুরি অবস্থা তুলে দেওয়া হয়েছে, কর্মক্ষেত্রে মানুষ প্রবেশ করছে একেবারে স্বাভাবিক অবস্থা। তবে এখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ডেল্টা ভ্যারিয়েন্টের ভাইরাসটির জন্য কিছুটা উদ্বেগ জানিয়েছে, যাতে করে সংক্রমণ না ছড়ায় সেই জন্য এখনো মানুষকে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। তারা বলছে যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকেও আসলে এখনো মাস্ক পরতে হবে, কারণ ডেল্টা ভ্যারিয়েন্টটি একটু বিপজ্জনক। তবে মৃত্যুর হার আগের যে কোনো সময়ের তুলনায় কম। এখন এখানে সামার শুরু হয়ে গেছে, ফলে মানুষ আর ঘরে কেউ নেই বলতে পারেন, সবাই ঘুরে বেড়াচ্ছে। এই সময়টি প্রায় 1টি বছর পর, গত বছর মানুষ সামার উপভোগ করতে পারেনি, এইবার দল বেঁধে সবাই ঘুরতে বের হচ্ছে। অধিকাংশ মানুষ, যেহেতু প্রায় 70%-এর বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছে, এবং যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা যে কোনো ফার্মেসিতে গেলেই, একেবারে যে কোনো সাধারণ ফার্মেসিতে গেলেই ইনস্ট্যান্টলি তারা ভ্যাকসিন নিয়ে আসতে পারে। সেই জন্য নানান রকম প্রণোদনাও পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। যারা এখনো প্রায় 30%-এর মতো মানুষ এখনো ভ্যাকসিন নেননি, তাদের জন্য খুবই সহজলভ্য করা হয়েছে। বলা যেতে পারে জনজীবন একেবারে স্বাভাবিক হয়ে এসেছে। কাল ভোর 6টা থেকে সারা দেশে 7 দিনের কঠোর বিধি নিষেধ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে 7 দিন বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল, মার্কেট, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে। কাঁচাবাজার, নিত্যপণ্য বিক্রি হবে খোলা স্থানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিধিনিষেধ কার্যকরে মাঠে থাকবে সেনাবাহিনী। জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিধিনিষেধের খবর জানতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর
নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বাজারের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, কি দেখছেন বাস্তব চিত্র, আপনি সরেজমিন থেকে জানাবেন আমাদের বিস্তারিত। বিধিনিষেধের খুব বেশি কিছু আসলে চোখে পড়ছে না, কারণ করোনা প্রতিরোধে যেটি মূল বিষয় মানুষ থেকে মানুষ বিচ্ছিন্ন করা, সেটি কিন্তু একেবারেই চোখে পড়ছে না। কারণ আপনি জানেন যে এখন যে চলমান লকডাউন চলছে সেই জায়গায় অফিস খোলা রয়েছে, সরকারি বেসরকারি সব অফিস খোলা, এবং সেই কারণে অকারণে কিন্তু মানুষ কিন্তু বাইরে আছে। আমি আছি এখন নিউ মার্কেট এলাকায়। আপনি জানেন যে এই যে চলমান বিধিনিষেধ, সেখানে দোকানপাট বন্ধ, একই সঙ্গে শপিং মল বন্ধ করা হয়েছে। সেই জায়গায় আমরা এখানে লক্ষ্য করছি যে এই বিধিনিষেধ কিন্তু মানা হয়েছে। দোকানপাট সব বন্ধ, ঢাকা শহরের বেশিরভাগ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান আমরা খোলা দেখেছি, বিশেষ করে খাদ্যপণ্য। এর বাইরে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেসব দোকানগুলো রয়েছে সেসব দোকান বন্ধ। আপনারা জানেন যে রাজধানীর অন্যতম বড় পোশাকের দোকানগুলো কিন্তু এখানে, চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ মার্কেট, সেই দোকানগুলো কিন্তু সবই আমরা বন্ধ দেখছি। কিন্তু রাস্তায় কিন্তু মানুষের চাপ অনেক বেশি। আপনি লক্ষ্য করছেন রিকশায় এখন অন্যতম বাহন, যেহেতু গণপরিবহন বন্ধ, বাস নেই, শপিং মল বন্ধ, কিন্তু অফিস বেসরকারি সরকারি অফিস খোলা, সেই জন্য মানুষ কিন্তু পথে বের হয়েছেন। এবং যারা বিভিন্ন জনস্বাস্থ্যের কাজে বের হয়েছেন, স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে বের হচ্ছেন, তাদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায়। সবচেয়ে বড় বিষয়, ভাড়া গুনতে হচ্ছে অনেক বেশি। কারণে যারা মানুষ বের হয়েছেন তাদেরকে অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে। বাসের ভাড়া যেখানে 10 টাকা 15 টাকা, সেখানে রিক্সা ভাড়া গুনতে হচ্ছে 100 থেকে 200 টাকা। একজন রিক্সায় উঠলে 100 টাকার নিচে ভাড়া কমই আমরা শুনেছি। সেই জায়গাটাই এই দুর্ভোগটা অনেক বেশি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আরেকটি বিষয় চোখে পড়েছে, যাদের প্রাইভেট কার রয়েছে, ব্যক্তিগত যানবাহন, যাদের উচ্চবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ, তাদের এই লকডাউনে কোনো রকম অসুবিধাই হচ্ছে না, কোনো রকম বাধার মুখে অন্তত তাদেরকে আমরা পড়তে দেখিনি। মোটর সাইকেল ধরা হচ্ছে, রিক্সা ধরা হচ্ছে, কিন্তু ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে তাদেরকে কিন্তু খুব বেশি অসুবিধায় পড়তে হচ্ছে না। তো সব মিলে মরার উপর খাড়ার খা বলতে পারেন। যারা নিম্নবিত্ত মানুষ, দিন আনে দিন খায় মানুষ, তাদের জন্য এই যে চলমান লকডাউন, সেটি একটি বড় বিড়ম্বনার জায়গা। কাল সকাল থেকে যে লকডাউন শুরু হচ্ছে, সেটিকে বলা হচ্ছে যে অনেক বেশি কঠোর বিধিনিষেধ থাকবে, মাঠে সেনাবাহিনী থাকবে। তা নিয়েও সাধারণ মানুষ সন্দিহান। তারা মনে করে যে আসলে যদি সত্যিকার অর্থে কঠোর সেনাবাহিনী থাকে মাঠে, একই সঙ্গে প্রশাসন থাকে, তাহলে সত্যিকার অর্থে করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমরা যেতে চাই চট্টগ্রামে, আমার সহকর্মী রয়েছেন নন বড়িয়া জয়, তার কাছ থেকে চট্টগ্রামের এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাই। জয়। ধন্যবাদ প্লাবন, আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামে আপনি জানেন যে সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। এমনকি 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার কিন্তু 24 ঘন্টায় 399 জন, বলতে যে 400 জন পর্যন্ত আক্রান্ত হয়েছে 24 ঘন্টায়। তাহলে আপনি বুঝতে পারছেন ভারতীয় ভ্যারিয়েন্টের দাপট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তার কারণে কিন্তু আসলে যে মৃত্যুর হারও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। মানুষ যেভাবে সচেতন হওয়ার কথা রয়েছে, সেভাবে কোনোভাবে আমরা সচেতন দেখছি না। কারণ হলো পরিবহন কিন্তু চলাচল করছে, গণপরিবহন একেবারে বন্ধ রয়েছে। কিন্তু সকাল থেকে গার্মেন্টস কর্মীরাও রাস্তায় নেমেছেন, যেহেতু তাদের কিন্তু গার্মেন্টস খোলা রয়েছে, সেখানে কিন্তু আসলে তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে। আবার গার্মেন্টস মালিক যারা আছেন তারাও কিন্তু তাদেরকে যাতায়াতের জন্য নিজস্ব কোনো পরিবহন দেয়নি। অনেক পোশাক শিল্প কারখানা তাদেরকে যাতায়াতের জন্য পরিবহন না দেওয়ার কারণে কিন্তু তারা খুবই কিন্তু রাস্তায় নেমে 1 ঘন্টা ধরে কিন্তু আসলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এরপরে কিন্তু পুলিশ এসে তাদেরকে অনেকক্ষণ বোঝানোর পর তাদেরকে রাস্তা ছেড়েছেন। এবং যানজটও কিন্তু, যে লকডাউনের মধ্যে ভয়াবহ যানজটও কিন্তু পড়েছে। একইভাবে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন চট্টগ্রামে যে সড়কগুলোতে কিন্তু আসলে সড়কগুলো দেখলে কিন্তু মনে হবে না যে লকডাউন চলছে। আগামীকাল থেকে আরও কঠোর হবে বলে আমরা জানতে পেরেছি। সকাল 6টা থেকে কিন্তু কঠোর হলে তাহলে বোঝা যাবে কিন্তু আসলে মানুষ কতটুকু সচেতন হচ্ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী প্লাবন রহমান ঢাকা নিউ মার্কেট এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন নয়ন বড়ুয়া জয়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা পরবর্তী আরও যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। এই মুহূর্তে চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। 24 ঘন্টায় 7 জেলায় করোনায় প্রাণ হারিয়েছে প্রায় 69 জন। এর মধ্যে রাজশাহীতে 12 জন, খুলনায় 13 জন, যশোরে 12 জন, সাতক্ষীরায় 7 জন, কুষ্টিয়ায় 8 জন, চুয়াডাঙ্গায় 7 জন ও চট্টগ্রামে 10 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে সারা দেশে চলছে সীমিত আকারের লকডাউন, তবুও নিয়ন্ত্রণে আসছে না
সংক্রমণ। সীমান্তবর্তী হাসপাতালগুলোয় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শয্যা সংকট দেখা দেয়, মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। করোনা পরিস্থিতিতে লকডাউন ইস্যুতে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করছে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। হয়তো কেউ প্রেশারের রোগী, তার ওষুধ কেনা প্রয়োজন, অথবা কেউ কোভিড টেস্ট করতে যাবে, কেউ কোভিডের টিকা দিতে যাবে। এই সমস্ত বিষয়গুলা কোভিডের টেস্টের জন্য মেসেজ দেখিয়ে যেতে পারবে। আর বাজারের জন্য তার আশেপাশের যে বাজার, সেখানে রিকশায় যেতে পারবে। কেউ কোনো যানবাহন ব্যবহার করে, যন্ত্রচালিত যানবাহন ব্যবহার করে কেউ কোনো বাজারে বা ওষুধের দোকানে এখানে যেতে পারবে না। আর আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে কাঁচা বাজারে খুব ভিড় বেশি হয়। সেটার জন্য আমরা ব্যারিজ টাইম নির্দেশনা দিয়ে দিয়েছি যে কাঁচা বাজারের বেশিরভাগ দোকান আমরা রাস্তায় নিয়ে আসবো। এই কয়েকদিনের জন্য রাস্তায় নিয়ে আসবো, এবং রাস্তায় নিয়ে এসে দরকার হলে আধা কিলোমিটার এলাকা জুড়ে একবারে নিরাপদ দূরত্বে দোকানগুলো বসিয়ে দেবো, যাতে সবাই সেখান থেকে খুব কম মানুষের সাথে সংস্পর্শে এসে সেখান থেকে বাজার করতে পারে। এছাড়া খাবারের যে হোটেলগুলো, সেটি শুধুমাত্র সেখান থেকে কেউ খাবার নিতে পারবে, সেখানে বসে কেউ খেতে পারবে না, সেই ব্যাপারটি আমরা নিশ্চিত করব। এছাড়া আমাদের যিনি বের হন, আমাদের সংবাদকর্মী ভাই বোনেরা থেকে শুরু করে যিনি বের হন, তিনি যেন অবশ্যই মাস্ক পরে বের হন। মাস্ক না পরে কেউ যেন কোনোভাবেই বের নয়, সেটিও আমরা নিশ্চিত করব। আর আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করে যে সমস্ত মানুষজন বিদেশ থেকে আসবেন, তাদের পরিবহনের জন্য গাড়ি ব্যবহার করা যাবে, এবং সেক্ষেত্রে তার টিকিট এবং তার যে পাসপোর্ট, সেটি প্রদর্শন করে উনি যেতে পারবেন। তবে একটু অসুবিধা হবে যে যদি তাকে কেউ আনতে যেতে চায়, উনি একজন বিদেশ থেকে আসলেন, তার কোন আত্মীয় এখান থেকে হয়তো গাড়ি নিয়ে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে, সেক্ষেত্রে তাকে হয়তো পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। আমরা যদি সন্তুষ্ট হই তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এছাড়া এয়ারপোর্টের গাড়ি পার্কিং এর এখানে যে জায়গা আছে, সেখানে পর্যাপ্ত সংখ্যক এরকম যানবাহন থাকবে, যাতে তারা ওখান থেকে এটা ভাড়া করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সেটি আমরা নিশ্চিত করব। আর আপনারা জানেন যে সমস্ত অফিস আদালত তো বন্ধ থাকছে, পাশাপাশি শপিং মল এবং যে কোনো ধরনের সমাবেশ, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, বিয়ের অনুষ্ঠান হোক, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, সবগুলো একদম কমপ্লিটলি বন্ধ থাকবে। অর্থাৎ এবার আবহাওয়াটাই মানে শো করছে যে আমরা কতটা কঠোর থাকবো। আমরা কোনো দর্শক, লকডাউন ইস্যুতে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করছিলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। দেশে টানা তৃতীয় দিন করোনা ভাইরাসের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় করোনায় মারা গেলেন আরও 112 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 7,666 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দেশে পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 9,04,436 জন। মোট মৃত্যু হয়েছে 14,388 জনের। সুস্থ হয়েছেন 8,11,700 জন। 24 ঘন্টায় মোট 31,982 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 23.97%। দেশে গেল 2 মাসে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে 80% ডেল্টা ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে আইইডিসিআর। করোনাকালীন সংকটের মধ্যেই নতুন অর্থ বছরের বাজেট পাস হবে আজ। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে 2021-22 অর্থ বছরের বাজেট পাস হবে। এর আগে মঙ্গলবার শিল্প খাতে কালো টাকা বিনিয়োগে দেয়া বিশেষ সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে 2021-22 অর্থ বছরের জন্য অর্থ বিল পাস হয় জাতীয় সংসদে। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মান পরীক্ষায় ফেল, কিন্তু সনদ জালিয়াতি করে কয়েক লাখ ডলারের বিটুইন খালাস। এমনই ঘটছে চট্টগ্রাম কাস্টমসে।
আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড আর এই জালিয়াতির বিষয় হাতে নাতে ধরে ছাড় হওয়া ৯টি সহ পুরো চালান আটকের নির্দেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এরেশ গড়িয়েছে জাতীয় সংসদেও। এসব ভুয়া আমদানিকারকদের জালিয়াতির নেটওয়ার্ককে ধরতে সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। ফেরত আনা হয়েছে খালাস হওয়া সব বিটুমিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একটি বাণিজ্যিক চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছে ১৪ জুন। এই চালানে ৫০টি কন্টেনারে প্রায় ১ লাখ টন বিটুমিন আসে, যার মূল্য ৪,১৭,০০০ মার্কিন ডলার। এমভি নেগার নামে ইরানি পতাকাবাহী জাহাজ থেকে নামিয়ে গত ২০ জুন বিটুমিনের চালানটি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাটি পাঠানো হয় সরকারি ইস্টার্ন রিফাইনারিতে। ইআরএল গত ২৪ জুন পণ্যের মান সনদ দেয়। সেখানে বলা হয়েছে বিটুমিন মান যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, কারণ 60-70 গ্রেডের বিটুমিনের ঘোষণায় আনা হয়েছে 80-100 গ্রেডের। কিন্তু কাস্টমসে জমা পড়েনি আসল পরীক্ষার সনদ, জমা পড়েছে C&F এজেন্ট সানশাইন এজেন্সির তৈরি করা নকল সনদ, যেখানে জালিয়াতি করে সব ঠিকঠাক করা হয়েছে। রাসায়নিক পরীক্ষা রিপোর্ট, একটি জাল নকল রিপোর্ট দেওয়া হয়েছে আমাদের এখানে। অর্থাৎ অরিজিনাল যেটা ছিল যে এটা তাদের যে মান, বিটুমিনের যে মান, সেটা হচ্ছে যে ফুলফিল করে না। পরে আমরা খবর নিয়েছি, যারা ইস্টার্ন রিফাইনারি যারা দায়িত্বে আছেন, কন্ট্রোলার, কোয়ালিটি কন্ট্রোলে, তাদেরকে খবর নিয়েছে এবং কনফার্ম হয়েছে যে এটা জাল। মোট 50টা কন্টেনার, 50টা কন্টেনারের মধ্যে 9টি বেরিয়ে চলে গিয়েছিল, বাট আমরা শেষ পর্যন্ত সব ফিরাতে সমর্থ হয়েছি। এই বিষয়ে C&F এজেন্টের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ভুয়া সনদের বিষয়টি জানা নেই। কাস্টমস বলতেছে আপনারা জাল সনদ দিয়ে কিন্তু আপনারা এই মালগুলি খালাস করেছেন। তবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বলছে পুরো প্রক্রিয়াটি জালিয়াতির মাধ্যমে হয়েছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। পেনিট্রেশন মানটা এবং শপিং পয়েন্ট মানটা হয়নি। হ্যাঁ, আমরা ওইভাবে সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে কোম্পানি একটা টেস্ট রিপোর্ট দিয়েছে, একটা জাল রিপোর্ট কাস্টমসে জমা দিয়েছে। এই ঘটনা গড়িয়েছে জাতীয় সংসদেও। বিটুমিন রাস্তা নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবদান। সমস্ত পত্রিকায় নিউজ এসছে যে এখানে ভুয়া সনদ দিয়ে আজকে নিম্নমানের বিটুমিন পোর্ট থেকে খালাস হচ্ছে। এইটির ব্যাপারে সঠিক তদন্ত করে প্রধানমন্ত্রী আছেন, এইটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এরই মধ্যে খালাস হওয়া বিটুমিন ফিরিয়ে এনেছে কাস্টমস কর্তৃপক্ষ। জালিয়াতির মাধ্যমে নিম্নমানের বিটুমিন ছাড়ের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করতে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান কাস্টমসের অতিরিক্ত কমিশনার, বাকি 2 জন হলেন একজন উপকমিশনার ও একজন সহকারী কমিশনার। তারা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ঘটনার নাটের গুরু C&F এজেন্ট চট্টগ্রামের তাহের চেম্বারের সানশাইন এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গেল 25 মে বিটুমিনের মান নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয় 3টি নির্ধারিত ল্যাবে মান পরীক্ষা বাধ্যতামূলক করে। এরপর থেকেই মূলত নিম্নমানের বিটুমিন আমদানির চক্রটি বিপাকে পড়ে। এর আগে মান পরীক্ষায় বাধ্যবাধকতা না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে নিম্নমানের ভেজাল বিটুমিন আমদানি হয়ে আসছিল। তবে জালিয়াতি ধরা পড়ার ঘটনায় এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ মান যাচাইয়ের সনদ এজেন্টের পাশাপাশি ইআরএল থেকেও গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। মগবাজার ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন আরও 2 জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা। এর আগে প্রায় 3 দিন পর মঙ্গলবার উদ্ধার করা হয় ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদের লাশ। বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেছে পুলিশ। 14 দলীয় জোট টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকলেও সরকারের অংশগ্রহণ নেই শরিক দলগুলোর। একদিকে অর্থনৈতিক দুর্বলতা, অন্যদিকে ভঙ্গুর সাংগঠনিক অবস্থার কারণে অস্তিত্ব সংকটে শরিক অধিকাংশ দলই। একসময় আওয়ামী লীগের সাথে আন্দোলনে থাকা এসব দল এখন নাম সর্বস্ব রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। সমন্বয় কম হলেও জোট ঠিক রয়েছে বলে দাবি আওয়ামী লীগের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত।
2008 সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম শরিক ছিল জাসদ। 3 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও জাসদ ভেঙে হয়েছে 2 টুকরো। জাসদ ইনুর নিবন্ধন থাকলেও জাসদ আম্বিয়ার কোনো নিবন্ধন নেই। মহাজোটের শরিক এমন বহু ছোট দলই এরকম নানা কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। 14 দল কোনো সময় ছোট দলগুলোকে ছোট দল বা আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে কোনো বিশেষ কোনো মূল্য দেওয়া হয় না। 2004 সালে 23 দফার ভিত্তিতে 14 দলীয় জোট গঠন করা হয়। গেল 17 বছরে এই 14 দলীয় জোটে অনেকে বের হয়ে গেছে, ঠিক তেমনি অনেক শরিক দলই রয়ে গেছে, আবার নতুন অনেকেই যুক্ত হয়েছে। বর্তমানে ন্যাপ, জাতীয় পার্টি জেপি, জাসদ, ইনু, বাংলাদেশ ওয়াকাস পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ, গণ আজাদী লীগ, বাংলাদেশ জাসদ ইনু, জাসদ আম্বিয়া ও কমিউনিস্ট কেন্দ্র এই জোটে আওয়ামী লীগের শরিক। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি যত বৃদ্ধি পেয়েছে, ঠিক ততটাই নাম সর্বস্বে পরিণত হয়েছে শরিক দলগুলো। অনেক শরিক দলের দলীয় কার্যালয়ও খুঁজে পাওয়া যায় না। আমাদের ছোট দলগুলো আর্থিক সমস্যা আছে এটা, তবে তারপরে আমি মনে করি যে এগুলা আমরা অতিক্রম করে গত 1 বছরে যদি করোনা না আসতো তাহলে আমাদের কাউন্সিলটা করে ফেলতাম। জাতীয় পার্টি জাপা যেটা সেটাকে মূল স্রোত হিসাবে চিনে, কিন্তু আমাদেরকেও চিনে, কিন্তু সমর্থনের ক্ষেত্রে আপনি ভিন্ন চিত্র এটা আছে। ক্ষমতায় থাকার যত দিন যাচ্ছে ঠিক ততই যেন জোটের কাছে বোঝা হয়ে উঠছেন শরিক দলগুলো। আমাদের নীতি নির্ধারণ, কৌশল নির্ধারণ এবং সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার জন্য 14 দলের একান্ত বৈঠক হওয়া জরুরি বলে আমি মনে করি। আমাদের কাজকে অনেক সময় সরকারের কাজ হিসেবে মানুষ বা মিডিয়া সেইভাবে গ্রহণ করে, এতে মনে হয় কাজ নেই। তবে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনা সহ নানা কারণে কর্মকাণ্ড দুর্বল হলেও শরিক দলগুলো ভালো আছে। 14 দলীয় জোটগত সরকার, সেহেতু তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েই, রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়েও আলাপ আলোচনা হওয়া উচিত। এদিকে 14 দলের অন্যতম শরিক জাতীয় পার্টি 2014 সালে বিরোধী দলে থাকার জন্য মহাজোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করে। সরকার দলের পৃষ্ঠপোষকতায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা হচ্ছে বলে মত অনেকের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজনীতির মাঝে একরকম নাই হতে চলেছে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অধিকাংশ দল। নিবন্ধন সংকট, বিএনপির উপর নির্ভরশীলতা এবং জনসমর্থনের অভাব, একই সঙ্গে দুর্বল সাংগঠনিক ভিত্তি, এমন সব কারণেই বিএনপির কর্মসূচির ভিড়ে আলাদা কোনো অস্তিত্ব দৃশ্যমান নয় এই জোটের ছোট দলগুলোর। এসব দলের নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির নেতৃত্বাধীন 2টি রাজনৈতিক জোট, 20 দলীয় জোট পুরনো আর অপেক্ষাকৃত নতুন জাতীয় ঐক্য ফ্রন্ট। 20 দলীয় জোটে এখন নিবন্ধিত দলের সংখ্যা মাত্র 6টি। বিএনপি, এলডিপি, খেলাফত মজলিস, কল্যাণ পার্টি, জমিয়তে উলামা ইসলাম এবং বাংলাদেশ মুসলিম লীগ। নিবন্ধন নাই জামায়াত, জাকপা, ইসলামী ঐক্যজোট একাংশ, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, পিপলস লীগ, ইসলামিক পার্টি, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ ভাসানী, জাপা জাফর, সাম্যবাদী দল এবং জাতীয় দল। শেখ শওকত হোসেন নীলুর এনপিপি, মৌলানা আব্দুল লতিফ নেজামির ইসলামী ঐক্যজোট, খন্দকার গোলাম মর্তজার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এবং জেবেল রহমান গানির বাংলাদেশ ন্যাপ বের হয়ে গিয়েছে 20 দলীয় জোট থেকে। এইসব দলের অনেক নেতাই মনে করেন 20 দলের 20 সংখ্যাটিকে রাখার জন্য বিএনপির কারো কারো নকশায় জন্ম হয়েছে নতুন দলের। ওই নতুন দলগুলোর অনেক নেতাই প্রশ্নবিদ্ধ। বানরুল হক সাহেবের সাথে আমার কোনো বিরোধ নাই, উনি যতদিন ছিল ততদিন আমি ন্যাপের নির্বাহী সভাপতি হিসেবে ছিলাম। প্রথমে উনি জোট ছেড়ে চলে গেলেন, নীলু সাহেবের সাথে চলে গেলেন, রাতের আধারে ন্যাপ আজহারুল ইসলামকে দিয়ে ন্যাপ ভাসানে তৈরি করে ফেলা হলো। দ্যাট শুডন্ট বি দ্য কালচার অফ পলিটিক্স। নাম সর্বস্ব দল বলা হলেও অনেকে আপত্তি জানান, পুনর্গঠন চান কোনো কোনো নেতা। অনেক নেতা ইন্তেকাল করেছেন, অনেক দল অন্যখানে চলে গেছে, তাদের অবশিষ্ট অংশ আমাদের সঙ্গে রয়েছে। সব বিবেচনায় নিয়ে আমাদের পুনর্গঠন প্রয়োজন এবং আত্মসমালোচনা প্রয়োজন। হয় এক সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আর এক সময় বিএনপি ক্ষমতায়। অন্য অন্য ছোট দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া যে টিকে আছে, এটাই তো একটা বড় কথা। জাতীয় ঐক্যফ্রন্টে নাগরিক ঐক্য নিবন্ধন নেই, কিন্তু গণফোরাম বা জেএসডির চেয়ে মাঠের কর্মসূচিতে উপস্থিতি বেশি মাহমুদুর রহমান মান্নাদের। আমরা আমাদের সাধ্যের চাইতে বেশিও করছি, মানুষ অ্যাপ্রিসিয়েটও করছে, কিন্তু মানুষ আস্থা তো পাচ্ছে না যে এরা পারবে, তাদের অতখানি শক্তি আছে।
ছোট দলের ভাঙাগড়া এবং অস্তিত্ব সংকট এ দুটিতেই বিএনপির হাত রয়েছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলছে বিএনপি। আমি বললাম যাদের দল থেকে লোক চলে যায় আর একটা স্প্লিন্টার গ্রুপ করে এসে আবার এই জোটে যোগ দেয় সেটা তো তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না তো। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের প্রচলিত রাজনৈতিক পরিবেশের চালক বড় দুটি দল, এ কারণেই ছোট দলগুলোর স্বতন্ত্র টিকে থাকা যথেষ্ট কঠিন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদ রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, এই সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সিরাজগঞ্জে ভাঙছে শহর রক্ষা বাঁধ। সহকর্মী আব্দুল সামাদ সাইম সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সরাসরি। সাইম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শহর রক্ষা বাঁধ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি দেখছেন বর্তমান চিত্র, বিস্তারিত জানাবেন। আকাশ, আসলে গতকাল দুপুর 2টার দিকে শহররক্ষা বাঁধে কিন্তু আসলে ধস নামে এবং শুরুতে কিন্তু আসলে যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা ছিল তারা কিন্তু আসলে ঘটনাস্থলে আসেনি। যখন ভাঙন তীব্র আকার ধারণ করে প্রায় 100 মিটার দূরে হয় তখন কিন্তু পানি উন্নয়নের লোকজন আসে এবং জিও ব্যাগ এবং সিসি ব্লক মানে ফেলানোর চেষ্টা করে এবং রাত নাগাদ কিন্তু ভাঙন নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত ভাঙন কবলস্থানে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। আমি যদি আপনাকে এই বাঁধ সম্পর্কে একটু বলি, 1999-2000 অর্থবর্ষে হুন্দাই কোম্পানি কিন্তু 350 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মাণ করে এবং ওই সময় কিন্তু বাঁধের কিন্তু 100 বছর স্থায়িত্বকাল নির্ধারণ করা হয়। কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে এই 20 বছরের মধ্যে এই বাঁধটি কিন্তু প্রায় 5 বার ধসে গেছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 82 কোটি টাকা এবং এই ধসের কারণে যাতে আর কোনো ধস না নামে সেজন্য কিন্তু আসলে এই 2.5 কিলোমিটার যে শহররক্ষা বাঁধ রয়েছে সেখানে কিন্তু রক পাথর নিক্ষেপ করা হয়েছে প্রায় 80 কোটি টাকার। এছাড়াও কিন্তু সার্ভের জন্য কিন্তু প্রতি বছর 12 লক্ষ টাকা করে ব্যয় করা হচ্ছে। তারপরেও কিন্তু বারবার ধস নামছে। এর কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জ বাসের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তেমনি ক্ষোভ বিরাজ করছে। তারা বলছে যে আসলে সরকারের টাকা ঠিকই যাচ্ছে কিন্তু শহরবাসীকে বারবার ভাঙনের মুখে আতঙ্কের মুখে থাকতে হচ্ছে। এই অবস্থায় কিন্তু স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধসের এখান থেকে সর্বশেষ স্টুডিওতে আকাশ। ধন্যবাদ আপনাকে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $46 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছে। বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ প্রায় 3,92,000 টাকা। মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $46.08 বিলিয়ন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে $4 বিলিয়ন হিসেবে 11.5 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে আজ মাঠে নামছে টেবিল টপার বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। এদিকে দিনের অপর ম্যাচে সন্ধ্যা 6:45টায় বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল ম্যাচে 3 ফরেনারের সঙ্গে সদ্য বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলের রাজস্বিক অভিষেকে কিংসের স্কোয়াড হয়েছে রঙিন। লিগের 18তম রাউন্ডে মোহামেডানের বিপক্ষে মাঠে নামার আগে তাই আক্রমণ ভাগ নিয়ে অনেকটা নির্ভর থাকছেন কোচ অস্কার ব্রুজন। গেল 3 ম্যাচে পুরো 5 পরিবর্তনে দলকে ভালোভাবেই পরখ করে নিয়েছেন কোচ অস্কার ব্রুজন। গেল ম্যাচে সদ্য বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলের রাজস্বিক অভিষেকে কিংসের স্কোয়াড হয়েছে আরও রঙিন। লিগের 18তম রাউন্ডে মোহামেডানের বিপক্ষে মাঠে নামার আগে তাই আক্রমণ ভাগ নিয়ে অনেকটা নির্ভর থাকছেন কোচ অস্কার ব্রুজন। গেল ম্যাচে পুরো 5 পরিবর্তনে দলকে ভালোভাবেই পরখ করে নিয়েছেন কোচ অস্কার। শক্ত প্রতিপক্ষ মোহামেডানের বিপক্ষে তাই একাদশ সাজাতে খুব একটা বেগ পেতে হবে না তাকে। দলের সব ফুটবলার ফিট থাকলেও কার জটিলতায় মাঠের বাইরে থাকছেন তারেক কাজী।
16 ম্যাচে 46 পয়েন্ট পাওয়া বসুন্ধরা কিংস টেবিলের শীর্ষে। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের সংগ্রহ 29, টেবিলে 4 নম্বরে সনলিনের দল। লিগে এখন পর্যন্ত হারের দেখা না পাওয়া বসুন্ধরা কিংসের বিপক্ষে মুখোমুখি 4 বারের দেখা হয়েছে মোহামেডানের, যার মধ্যে কিংসের আছে 2 জয়, 1 হার ও 1টি ড্র। এদিকে দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। 15 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে 16 ম্যাচে 5 পয়েন্ট পাওয়া ব্রাদার্স আছে রেলিগেশন রেসে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।